আমরা প্রায় সময় দেখতে পাই কর্মচারীরা 22% ডিএ বকেয়া আছে, কর্মচারীরা পে কমিশন ঠিকঠাক পাচ্ছে না, কর্মচারীদের এমএসসিপি দেওয়া হচ্ছে না, গ্রেডেশন চেঞ্জ হচ্ছে না এমএসসিপির ফলে, তারপর হাউস রেন্টের টাকা কম দেওয়া হচ্ছে, গ্র্যাজুইটির টাকা কম দেওয়া হচ্ছে, অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই, নাই কোনো ট্রান্সফার পলিসি। এই ধরনের বঞ্চনা থেকেও ত্রিপুরায় আরও অনেকটা বড় বঞ্চনা একটা তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে। সেটা কি, এটাই আমরা আলোচনা করব। ডিএ পাচ্ছে না, ডিএ একদিন হয়তো পাওয়া যাবে। হাউজেন কম, হাউজেন হয়তো একদিন পাওয়া যাবে। পে কমিশন দেওয়া হচ্ছে না, হয়তো কোনো দিন সরকার পে কমিশন দেওয়ার চিন্তাভাবনা করবে, কোনো দিন হয়তো এমএসসিও সংশোধন করবে, হাউজেনও বৃদ্ধি করবে, গ্র্যাজুইটিও বৃদ্ধি করবে। কিন্তু আজকে যে ধরনের বঞ্চনার কথা আমরা আলোচনা করব, সেটা মানে সত্যিই অবাঞ্ছিত। সরকার থেকে সেটা আশা করা যায় না। বঞ্চনা বা কর্মচারী বঞ্চনার যে এরকম অধ্যায় সৃষ্টি হবে, সেটা আমরা আশা করতে পারিনি। ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরে কর্মচারী নিয়োগ করা হয়। আগে এরকম হতো না। 2018 পরে এই ধরনের কর্মচারী নিয়োগ করা হচ্ছে বিভিন্ন দপ্তরে। পিডাব্লিউডি ডিপার্টমেন্ট হোক, হেলথ ডিপার্টমেন্ট হোক, কিংবা এডুকেশন ডিপার্টমেন্ট হোক, গ্রামোন্নয়ন দপ্তর হোক, ফরেস্ট ডিপার্টমেন্ট হোক, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট হোক, ত্রিপুরা পুলিশ দপ্তর হোক, এডুকেশন ডিপার্টমেন্ট হোক, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইদানিং কর্মচারী নিয়োগ করা হচ্ছে সরকার থেকে। কীভাবে নিয়োগ করা হচ্ছে? সফটওয়্যারের মাধ্যমে। অর্থাৎ ধরে নাও পিডাব্লিউ ডিপার্টমেন্টে বা বিডিও অফিসে, এইচডিএম অফিসে প্রচুর স্টাফ এরকম পাওয়া যাবে, তাছাড়া ইলেকট্রিক দপ্তরেও পাওয়া যাবে, পাওয়ার ডিপার্টমেন্টও পাওয়া যাবে, যারা ত্রিপুরা সরকারের অধীনে কাজ করে, ত্রিপুরা সরকারের অধীনে চাকরি করে, ত্রিপুরা সরকার অন্যান্য কর্মচারীরা যেই কাজ করে সেই ধরনের কাজ করে, কিন্তু তাদের বেতন ত্রিপুরা সরকার দিচ্ছে না, তাদের বেতন দিচ্ছে সফেদ। সফেদ তো ত্রিপুরা সরকারের একটা পার্টি, কিন্তু ওই ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে চাকরি করছে ওই ডিপার্টমেন্ট তাদের ডাইরেক্ট বেতন দিচ্ছে না, বেতন দিচ্ছে সফেদ, অর্থাৎ আউটসোর্সিংয়ের মাধ্যমে। পিডাব্লিউ ডিপার্টমেন্টে চাকরি করছি, কিন্তু পিডাব্লিউ ডিপার্টমেন্ট আমাকে বেতন দেবে না, বেতন দেবে কে? সফেদ। ও কীভাবে বেতন দেবে দেখো, এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে। সেই বেতন একটা লামসাম স্যালারি দেওয়া হবে। যদি একজন ক্লারিক্যাল স্টাফ ত্রিপুরা সরকারের অধীনে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতো, পিডাব্লিউ ডিপার্টমেন্টেতে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতো, এগ্রিকালচার ডিপার্টমেন্টের অধীনে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতো একজন গ্রুপ সিস্টেম, ওকে হাউস রেন্ট দিতে হতো, ডিএ দিতে হতো, এমএ দিতে হতো, এইচআরএ দিতে, মানে সব কিছু দিতে হতো। স্যালারি 20-30-40 হাজার পেরে যেত। কিন্তু সরকার কি করছে? এইভাবে ডাইরেক্ট নিয়োগ করছে না, নিয়োগ করছে উল্টো পথে, অর্থাৎ সফেদের মাধ্যমে। 10-12-15 হাজার টাকা দিয়ে ক্লারিক্যাল স্টাফ পাওয়া যাচ্ছে, 8,000-9,000 টাকা দিয়ে গ্রুপ ডি স্টাফ পাওয়া যাচ্ছে, 15-20 হাজার টাকা দিয়ে ইঞ্জিনিয়ার পাওয়া যাচ্ছে। এইভাবে সফেদের মাধ্যমে নিয়োগ করছে। ওই পোস্টগুলো কিন্তু ডাইরেক্ট সরকার নিয়োগ করতে পারতো। আগে কিন্তু এই ধরনের এভাবেই নিয়োগ হতো 2018-কে, কিন্তু এই সরকার আসার পর সফেদের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু করেছে। এরপরও ঠিকঠাক আছে, সবাই ইন্টারভিউ দিচ্ছে, সবাই ফর্ম ফিল আপ করছে, পরীক্ষা দিচ্ছে, ইন্টারভিউ দিয়ে চাকরি পাচ্ছে। কিন্তু চাকরি পাওয়ার পরও তারা কিন্তু সেই চাকরি নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না। কারণ ত্রিপুরা সরকারের অন্যান্য কর্মচারীরা যারা সেম ডিউটি করে, তারা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হওয়াতে সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, প্লাস মাসের 1 তারিখ অ্যাকাউন্টে স্যালারি পাচ্ছে, বছর ইনক্রিমেন্ট পাচ্ছে, দিয়ে সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু সফেদের আন্ডারে তারা যারা চাকরি পাচ্ছে, তারা কিন্তু মাসের 1 তারিখ বেতন পাচ্ছে না। ইভেন এমনও নিউজ শোনা যাচ্ছে যারা মাসের 2-3 মাসের স্যালারি একসাথে পাচ্ছে। কিন্তু দোষটা কোথায়? চাকরি বা কাজ কিন্তু একই ধরনের করতে হচ্ছে। প্রত্যেকটা দপ্তরে কিন্তু সফেদের আন্ডারে রিক্রুটমেন্ট চলছে। প্রত্যেকটা দপ্তরে হেলথ ডিপার্টমেন্টে নার্স নিয়োগ করছে 300-400 সফেদের মাধ্যমে। বিডিও অফিসে যদি যাও তোমরা দেখতে পারবে সফেদের মাধ্যমে লোক নিয়োগ হচ্ছে। পাওয়ার ডিপার্টমেন্টে যাও, সফেদের আন্ডারে লোক নিয়োগ আছে। এগ্রিকালচার ডিপার্টমেন্টে আছে, ফরেস্ট ডিপার্টমেন্টে আছে, এমবিবি ইউনিভার্সিটিতে আছে, আমাদের এডুকেশন নিয়োগ, প্রত্যেকটা ডিপার্টমেন্টে রেগুলার স্টাফের জায়গায় সফেদের মাধ্যমে আউটসোর্সিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। সেই যে আউটসোর্সিং স্টাফরা যারা না বেসিক পাচ্ছে, না ডিএ পাচ্ছে, না এইচআরএ পাচ্ছে, ইভেন সব কিছু মিলিয়ে মাসের 1 তারিখ বেতন পাচ্ছে না, 3 মাস 4 মাস পর বেতন পাচ্ছে, এই ধরনের অভিযোগ উঠেছে। সফেদটা ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তর অধীনে পরিচালিত। এখানে যে অভিযোগটা উঠে এসেছে, সময়মতো বেতন না প্রদান করার অভিযোগ উঠে এসেছে। ন্যায্য বেতন যখন চাইতে যায়, ওই ধরনের আউটসোর্সিং কর্মচারীরা যাদের চাকরিচ্যুতের, তাদের চাকরি থেকে বের করার হুঁশিয়ারি মুখে পড়তে হচ্ছে। এমনই গুরুতর অভিযোগ উঠেছে এমবিবি বিশ্ববিদ্যালয়, জাইকা প্রকল্প, লোকায়িত দপ্তর, আইসিডিএস প্রকল্প সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর
এবং প্রকল্পে যারা সফেদের আন্ডারের মাধ্যমে কাজ করছে তারা যখন মাসে 1 তারিখ বা 2 মাস পর পরও বেতন পাচ্ছে না, তখন যারা অভিযোগ জানাতে যায় যে আমাদের বেতনটা অ্যাটলিস্ট প্রতি মাসে দেওয়া হোক, যতই দেওয়া হোক প্রতি মাসে অ্যাটলিস্ট স্যালারিটা দেওয়া হোক, তখন তাদের ভয় দেখানো হচ্ছে, ডর দেখানো হচ্ছে, তাদের চাকরি কিন্তু থাকবে না, তাদের কিন্তু চাকরিচ্যুত করা হবে যদি এই ধরনের বেতন চাই বা বেতনের জন্য এই ধরনের আবেদন নিবেদন বা ডেপুটেশন দেই। এই ভয়াবহ বাস্তবতার প্রতিফলন কর্মচারীদের অভিযোগ অনুযায়ী সোভিয়েত কর্তৃপক্ষ সময়মতো বেতন প্রদান করছে না, কারো ক্ষেত্রে 3 মাস, কারো ক্ষেত্রে 5 মাস পর্যন্ত বেতন বকেয়া পড়ে আছে। অথচ কর্মচারীরা নিয়মিত অফিসে করছেন, পূর্ণ সময় কাজ করছেন এবং সংশ্লিষ্ট দপ্তরে দৈনন্দিন প্রশাসনিক কারিগরি দায়িত্ব সামলাচ্ছেন। প্রশ্ন ওঠে, কাজ নিলে বেতন দেওয়ার দায়িত্ব কি সোভিয়েতের নেই? সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ হলো বেতন চাইলে চাকরিচ্যুতের হুমকি দেওয়া হচ্ছে। একাধিক কর্মচারীর বক্তব্য, বকেয়া বেতন সম্পর্কে প্রশ্ন তুললেই কর্তৃপক্ষের তরফে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হচ্ছে বেশি কথা বললে চাকরি থাকবে না। তোমাদের বেতন 3 মাস, 4 মাস, 5 মাসও যখন কর্মচারীরা বেতন পাচ্ছে না, তখন যখন যাওয়া হয় তখন বলে বেতন চাইলে চাকরি থাকবে না। দোষটা কোথায়? না, সরকারি কর্মচারীর মতো সব ধরনের বেনিফিট তো দেওয়া হচ্ছে না, কিন্তু কাজ কিন্তু করতে হচ্ছে, এরপরও মাসে বেতন পাচ্ছে না। এরপর যখন বেতন চাইতে যায় তখন কি বলা হয়? বেশি কথা বললে চাকরি থাকবে না। আউটসোর্সিং এই অনিরাপদ কাঠামোর ঢাল করে কর্মচারীদের মুখ বন্ধ রাখার এক প্রবণতা প্রশাসন মহলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে, এটা কি নিছক প্রশাসনিক অব্যবস্থা নাকি পরিকল্পিতভাবে আউটসোর্সিং কর্মচারীদের সমশোষণের একটি মডেল তৈরি করেছে বর্তমান সরকার? কারণ একই অভিযোগ উঠে আসছে একাধিক দপ্তর থেকে, যা স্পষ্ট করে দিচ্ছে সমস্যাটি বিচ্ছিন্ন নয় বরং কাঠামোগত। সূত্রের দাবি, এমবিবি বিশ্ববিদ্যালয়ে জাইকা, লোকায়ুক্ত, আইসিডিএস প্রকল্প সহ বিভিন্ন দপ্তরে যে আউটসোর্সিং কর্মচারীরা আছে তারা মাসের পর মাস বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। সংসার চালানো, বাড়ি ভাড়া দেওয়া, সন্তানের পড়াশোনা, চিকিৎসা সব কিছু অনিচ্ছাত্মক বাড়ি ভাড়া। সোভিয়েত কর্মচারী কিন্তু এইচআরে নেই। তারপর আরেকটা যে খরচ, চিকিৎসা। আউটসোর্সিং কর্মচারীদের কিন্তু মেডিকেল ভাতা নেই, মহার্ঘ ভাতা নেই, সিএ নেই, বেসিক নেই, কিন্তু ওই ধরনের খরচগুলো কিন্তু তাদের হচ্ছে। কিন্তু মাসের পর মাস বেতন না পাওয়াতে তারা কিন্তু অনিশ্চয়তার মুখে পড়েছে তাদের ভবিষ্যৎ। অথচ প্রশাসনের তরফে কোনো লিখিত ব্যাখ্যা নেই, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই কোনো দায় স্বীকার। বিশেষজ্ঞদের মতে কাজ করিয়ে বেতন না দেওয়া শুধু অনৈতিক নয়, এটি শ্রম আইনের সরাসরি লঙ্ঘন। আউটসোর্সিং কর্মচারীরা হলেও তারা শ্রমিক, তাদের শ্রম মূল দেওয়ার অধিকার বাধ্যতামূলক। বেতন বজায় রেখে কাজ চালিয়ে যাওয়া কার্যত জোরপূর্বক শ্রমের পরিস্থিতি তৈরি করছে একটা অগণতান্ত্রিক ব্যবস্থাপনা। এটা কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কিন্তু সেটা অগ্রহণযোগ্য। আরও গুরুতর প্রশ্ন হলো, সোভিয়েত যদি বেতন দিতে অক্ষম হয় তাহলে এতগুলি দপ্তর ও প্রকল্পে আউটসোর্সিং মাধ্যমে কর্মচারী নিয়োগ করলো কীভাবে? আর যদি ফান্ড থাকে তাহলে বেতন আটকে রাখার যুক্তি কোথায়? এই অর্থ গেল কোথায়? এই প্রশ্ন হচ্ছে যে প্রশাসনিক মহলে। কর্মচারীদের একাংশ বক্তব্য, তারা চাইলে অভিযোগ জানাতে পারেন না, কারণ অভিযোগ করলেই চাকরি যাবে এই বই দেখিয়ে কার্যত তাদের নীরব থাকতে বাধ্য করা হচ্ছে। ফলে আউটসোর্সিং কর্মচারীরা আজ একটা অদ্ভুত দোটানায় চুপ থাকলে বেতন নেই, মুখ করলে চাকরি নেই। এই অবস্থায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর ও প্রকল্পে যদি সোভিয়েতের মাধ্যমে নিযুক্ত কর্মচারীরা একই অভিযোগ করেন তাহলে তা আর অজানা থাকার নয়। তবু কেন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই? কেন কোনো তদন্তের ঘোষণা নেই? কেন দায় নির্ধারণ হচ্ছে না? সব মিলিয়ে সোভিয়েত আউটসোর্সিং ব্যবস্থাকে নিয়ে ঘিরে যে চিত্র উঠেছে তা শুধু বেতন বঞ্চনার গল্প না, এটি ভয়ের পরিবেশ, শ্রমশোষণ, প্রশাসনিক দায়হীনতার ভয়ঙ্কর দলিল তৈরি হচ্ছে। রাজ্যের উন্নয়নের চাকা যাদের শ্রমে ঘুরে, তাদেরকে যদি ন্যায্য বেতন পাওয়ার জন্য লড়াই করতে হয় তাহলে সেই উন্নয়ন কার জন্য? এখন প্রশ্ন একটাই, সোভিয়েতকে এই গুরুতর অভিযোগকে দায়ী নেবে নাকি আউটসোর্সিং কর্মচারীর বেতন বঞ্চনা অধ্যায় চাপা পড়ে যাবে ফাইলের স্তূপে? কারণ বঞ্চনার কথা বললেই তো চাকরি থাকবে না। এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত সোভিয়েতের বিরুদ্ধে ওঠা অভিযোগ রাজ্য প্রশাসন নৈতিকতার উপরে গভীর কালো দাগ হয়ে থেকেই যাবে। সোভিয়েতের মাধ্যমে 2018 সালের আগে কিন্তু সোভিয়েতের মাধ্যমে কোনো কর্মচারী নিয়োগ হতো না। ডাইরেক্ট সরকার নিয়োগ হতো, লিখিত পরীক্ষার মাধ্যমে হয়তো না, মুখের মাধ্যম হতো। চাকরিতে কারাপশন ছিল, কিন্তু চাকরিগুলি যেগুলি ছিল এগুলি রেগুলার ছিল, ফিক্সড পে বেসিসে ছিল, যেখানে ডিএ, এইচআর অন্যান্য সুযোগ সুবিধা ছিল। কিন্তু 2018 সালে সরকার পরিবর্তনের পর বিভিন্ন দপ্তরে রেগুলার কর্মচারী নিয়োগের বদলে সোভিয়েতের মাধ্যমে কর্মচারী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। তারপরে বেকার চাকরিতে সে ভাই বোনরা বিভিন্ন প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্জন করার পর সোভিয়েতের মাধ্যমে বিভিন্ন দপ্তরে চাকরিতে জয়েন করে, পাওয়ার ডিপার্টমেন্ট হোক, এগ্রিকালচার হোক,
এমবিবি ইউনিভার্সিটি হোক, সোফেদ আমাদের জাইকা প্রজেক্ট হোক, কিংবা আইসিডিএস প্রকল্প হোক, বিডিও হোক, এসডিএম হোক, বিভিন্ন অফিসে তারা সোফেদের মাধ্যমে চাকরি করছে পরীক্ষা এবং ইন্টারভিউ দিয়ে স্বচ্ছতা মেনটেন করে। কিন্তু চাকরি পাওয়ার পর বোঝা যাচ্ছে যে এই চাকরিতে এইচআরএ নেই, ডিএ নেই, এমএসএপির সুযোগ সুবিধা নেই, ইনক্রিমেন্ট নেই বছরে, বা এমএ নেই, সিএ নেই, গ্র্যাজুয়েটি লিভ স্যালারি কিচ্ছুই নেই। একটা কন্ট্রাকচুয়াল জব 11 মাস পরে চাকরি থাকবে নাকি থাকবে না সেইটার উপর কোশ্চেন মার্ক থেকে থাকে। এরপরও তাদের যে অল্প বেতনে চাকরি করতে হচ্ছে, এরপরও তারা খুশি সবাই যে আমরা অ্যাটলিস্ট মাসে বেতনটা পাবো। কিন্তু দেখা যাচ্ছে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পেরিয়ে যায়, অনেক সময় বেতন পাওয়া যায় না। যখন কর্মচারী একসাথে হয়ে প্রতিষ্ঠিত হয়ে একটা কথা বলতে চায়, আধিকারিকটা তাদের ডাইরেক্ট বলে দিচ্ছে বেতন যদি এভাবে বারবার চাওয়ার জন্য বেশি কথা বলে তাহলে কিন্তু চাকরি থাকবে না, চাকরিচ্যুতির ভয়ও কিন্তু তাদের দেখানো হচ্ছে। এই প্রতিবেদনটা উঠে এসেছে আজকের প্রতিবাদী কলমে তথ্য এবং উল্লেখযোগ্য দপ্তর সহকারে প্রতিবেদন উঠে এসেছে। প্রতিবাদী কলমে গতদিনও একটা প্রতিবেদন উঠে এসেছিল আউটসোর্সিং কর্মচারী নিয়োগ নিয়ে, সেটাও উঠে এসেছিল বয়স উর্ধ্বসীমা নিয়ে প্রশাসনিক নিষ্ঠুরতা। আউটসোর্সিং চাকরি ক্ষেত্রে ত্রিপুরা সরকার 2021 সালে একটা নোটিফিকেশন জারি করেছিল 26/2/2021 সালে, যেখানে বলা হয়েছিল আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ম্যাক্সিমাম বয়স 50 বছর পর্যন্ত আউটসোর্সিং মাধ্যমে মানে বেকার চাকরি বাইপোনা চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে 2021-এর নোটিফিকেশন বর্তমান সময়ে মানা হচ্ছে না। বর্তমান সময়ে 50 বছর পর্যন্ত না করে সেই বয়সসীমাকে 40-45 ত্রিপুরা সরকারের যে বয়সসীমা, সেই বয়সসীমা ফলো আপ করা হচ্ছে। তাহলে 2021 সালে যে নোটিফিকেশন ইস্যু করা হয়েছিল আউটসোর্সিং চাকরির ক্ষেত্রে বয়স 50, সেটা কেন মানা হচ্ছে না, সেই নোটিফিকেশনটা কেন ইস্যু করা হয়েছিল সে বিষয়ে কিন্তু কোশ্চেন গতদিনের পত্রিকায় কিন্তু উঠে এসেছিল। যাই আউটসোর্সিং কর্মচারীদের বর্তমান সময়ে একত্রিত হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে এবং নিজের পাওনা আদায়ের জন্য প্রয়োজন পড়লে আধিকারিকের সাথে কথা বলতে হবে এবং সরকার প্রধান বা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট দপ্তরে যারা মন্ত্রী আছে তারা হয়তো জিনিসটা জানে না বা তাদের সাথে জিনিসটা জানা নেই। এখানে আমলাতন্ত্র একটা বিরাজ করছে, আমলারা যেভাবে চাইছে সেইভাবেই যদি চলে কর্মসংস্কৃতি বা কর্ম যে ব্যবস্থাটা সেটা ভিত্তি কিন্তু বিরাট বড় একটা হুঁচই খাবে। ধন্যবাদ সবাইকে।